নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। হাতে গোনা আর মাত্র দুদিন, জলপাইগুড়িতে তাই শেষ লগ্নে জমে উঠল ভোট প্রচার। বিজেপির জন্য মিঠুন চক্রবর্তী তো তৃণমূলের সোহম চক্রবর্তী, কুণাল ঘোষ, তারকা সমারোহে জমজমাট জলপাইগুড়ি। গতকাল ছিল ষষ্ঠী, আজ সপ্তমী। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে বাসন্তী পুজো। সোমবার দুপুর 2:30 নাগাদ জলপাইগুড়িতে রোড শো করলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সোহম চক্রবর্তী রোড শোতে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখার জন্য এদিন প্রচুর মানুষ ভিড় জমান। এদিন রোড শো শেষ করে অভিনেতা সোহম চক্রবর্তী রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের প্রশংসা করলেন। অভিষেক ব্যানার্জি এখানে এবং সম্প্রতি 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা। এইটা আপনাদের কতটা অনুকূলে আসতে পারে? দেখুন, এটা তো নতুন করে কিছু নয়। এই যে ঘোষণা, বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন সেই পরিবারের প্রতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তিনি এগিয়ে গেছেন এবং মানুষের পাশে থাকা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি। আমরা তারই আদর্শ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিই। তো সেটা একটা যেমন বিষয়। তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে হ্যাঁ, যারা আমাদের রাজ্যসভার সম্মানীয় সাংসদ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এটা বলেছিলেন যে হ্যাঁ, এখন ইলেকশন কমিশনের কাছে তারা গিয়েছিলেন এবং তারা এটাই দাবি করেছিলেন যে হ্যাঁ, অন্তত যে 1,20,000 টাকা যারা দুর্গত যে পরিবার, তাদের পাশে তাদের হাতে আমরা তুলে দিতে চাই। এর সঙ্গে ভোটের কোনো এজেন্ডা নেই, কারণ আমরা ভোটের রাজনীতি করি না, তাদের বিশ্বাস করি না। কিন্তু সেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আপনাদের মারফত আমরা প্রত্যেকেই দেখেছি, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ দেখেছে, বিশ্ব দেখেছে যে কীভাবে তাদেরকে, সেই সাংসদদেরকে, সম্মানীয় সাংসদদেরকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। কোনো রকমভাবেই তাদের সেই যে অ্যাপিল ছিল সেটাকে গ্রান্ট করা হয়নি, বরঞ্চ অসম্মানজনকভাবে তাদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। তারা সেখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তো সুতরাং এটা থেকেই সুস্পষ্ট যে এখানে কোনো ভোটের রাজনীতি নয়। যে কটা পরিবার এই ঝড়ে, যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং সেই মানসিকতাটাই বিজেপির নেই। তার এগেনস্টে তারা এই ধরনের কাজকর্মতে তারা লিপ্ত হয়েছে। কিন্তু ভোটের প্রচারে যখন আসা হয়, তখন তো একটা অন্য উন্মাদনা কাজ করে, অন্য একটা মেন্টালিটি থাকে। তো এমনি আবহাওয়া তখন গরম থাকে, যতই ঠান্ডা পড়ুক না কেন। তো ওভারঅল সে বিষয়টা এনজয় করি, কারণ তখন একটা অন্য মানসিক যুদ্ধ নিয়ে আসা হয় যে হ্যাঁ, যাই হোক না কেন জিততে হবে। তো সেই মানসিকতা নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যেকে যারা তৃণমূল কংগ্রেসের যারা সম্পদ, তারা প্রত্যেকে একসঙ্গে আমরা যারা কর্মীরা একত্রিত হয়ে সেই জয়ধ্বনি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে এগিয়ে চলি। এবং আমাদের লক্ষ্য একটাই থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন গোটা বাংলাব্যাপী, সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এবং সেই উন্নয়নগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনার জন্য আমাদের নেত্রী এই করেছে। বিভিন্ন দেওয়ালে যে পোস্টার লাগছে, সেখানে মমতা অভিষেকের ছবি যত না দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডারের প্রচারটাই লক্ষ্য করছে। তো এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মস্তিষ্ক প্রসূত। কারণ তিনি জানেন, তিনি বাংলার মায়েদের, তিনি বাংলার মেয়েদের, অর্থাৎ নারীদের সম্মানীয় প্রত্যেকের তিনি কিন্তু সেই সম্মানটা তো দিয়েছেন এবং তিনি জানেন যে কোথায় তাদের আসল ফিরেটা রয়েছে। আজকে সত্যি তো ভাবুন না, আজকে যে আমার মা যদি 500 টাকা পায়, 500 থেকে সেটা 1000 হয়ে গেছে, বা আমার দিদি যদি সেটা 1000 টাকা পায় মাসে গেলে, সেখানে তো তারা গর্বিত যে না, তারা তাদের স্বামীর ওপর নির্ভরশীল নয়, তারা তাদের টাকাটা পেয়ে যাচ্ছেন এবং সেটা তিনি তার মেয়ের জন্য জমা করছেন বা সেটা তিনি তার ব্যক্তিগত কাজে খরচা করতে পারছেন। তো এটা তো তার কাছে একটা চরম প্রাপ্তি। তো এই যে সম্মানটা দিয়েছে আমাদের রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো এটা তো একটা চরম একটা ইস্যু, এবং যেই কারণেই তো বিজেপি বা অন্যান্য বিরোধী দলরা তারা এতটাই ঈর্ষা করছেন যে তারা কোনোরকমভাবেই বাংলার মানুষের মনটা জয় করতে পারছেন না, যেটা অলরেডি বাংলার প্রত্যেকটা মানুষের মনের মণিকোণে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিন, ময়নাগুড়িতে এসে আবেদন জানালেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুর আবেদন ফিল্মি ডায়লগ, কোনো কাজেই আসবে না বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন, আমরা সোনার বাংলা গড়ব।
ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে আবেদন করে গেলেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার সন্ধ্যায় ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। প্রায় 1 ঘন্টা ধরে রোড শো করেন তিনি। আর এদিন মিঠুনের রোড শোতে কয়েক হাজার মানুষের ভিড় হয়, আর এর জেরে ময়নাগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে যায়। রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন, বিজেপি সোনার বাংলা গড়বে, তাই তারা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেন বিজেপিকেই ভোট দেয়। দিনের নতুন ভোটার রয়েছে, নিজের ভোট নষ্ট করবেন না, বিজেপিকে ভোট করুন। বিজেপি এলে পরে নতুন একটা বাংলা, সেটা আমরা প্রমিস করছি মিঠুন চক্রবর্তীর এই আবেদনকে কটাক্ষ করেছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য নিতাই কর। তিনি বলেন, মমতা ব্যানার্জি ছাত্র যুবদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যেই উন্নত বাংলা গড়ে ফেলেছেন, তাই মানুষ তৃণমূলের সাথে রয়েছে। আর সোনার বাংলা এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে, বাস্তবে নয়। আজকে ময়নাগুড়িতে মিঠুন চক্রবর্তী যে ডায়লগটা দিয়ে গেল যে যুব এবং ছাত্র এদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আজকে বিজেপি অনেকদিন ধরেই সারা ভারতবর্ষে ক্ষমতায় আছে। ছাত্র যুবদের জন্য কি করেছে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুব মহিলা তাদের জন্য যা করেছে, মানুষ কখনোই বিজেপির কথা শুনবে না এবং বিজেপির কথা মতো ভোট দেবে না। আজকে এরা ভোটের সময় মিঠুন চক্রবর্তী, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আরও রাজ্যের বাইরের থেকে আরও অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আসেন। তাদেরকে ভোটের পরে কিন্তু আর পাওয়া যায় না, ঠিক ভোটের সময় তারা আসেন। সুতরাং তাদের এইসব ডায়লগ সাধারণ মানুষ খাবে না। বিজেপি যেভাবে ভোট করতে চাচ্ছে ইডি সিবিআই দিয়ে, এবং যেভাবে টাকা, এই যে আমাদের ক্রান্তি পুলিশ ফাঁড়ি থেকে প্রচুর টাকা এক বিজেপি নেতার গাড়ি থেকে সিজ করেছে, সেই নেতাকে দিয়ে আরেক নেত্রীর বাড়ি থেকে সে বিজেপি তার বাড়ি থেকেও টাকা সিজ করেছে। তারা টাকা দিয়ে ভোট করতে চাচ্ছে। মানুষ সব জানে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবে। সুতরাং এরা এই আমাদের এদের ডায়লগ সিনেমাতেই চলে, মিঠুন চক্রবর্তীর ডায়লগ সিনেমাতেই চলে। এটা মানুষ ভোটের বাক্সে তার কথা মতো রেজাল্ট হবে না। জলপাইগুড়িতে লোকসভা আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, হারবে বিজেপি, এমনটাই দাবি করলেন জলপাইগুড়িতে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার জলপাইগুড়ি বাবুপাড়া তৃণমূলের জেলা পার্টি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ও জয়প্রকাশ মজুমদার। কুণাল বলেন, এবারে লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বৈষম্য করে যাচ্ছে। গভীর রাতে ঝড়ে বিধ্বস্তদের সাথে দেখা করতে মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি কথা উচ্চারণ করছে না। দ্রব্যমূল্যে বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ কুণাল ঘোষের। তার আরও বক্তব্য, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য চালান না, তিনি জেলা স্তরে প্রশাসনিক বৈঠকের মাধ্যমেই কাজ করেন। যেসব উন্নয়ন হচ্ছে তা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হচ্ছে। জলপাইগুড়িকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। বাংলার প্রতি কেন্দ্র বৈষম্য করছে, কারণ যেহেতু বাংলায় তারা হেরে গিয়েছে। পক্ষান্তরে যেখানে তৃণমূল কম ভোট পেয়েছে সেখানেও রাজ্য সরকার সমানভাবে কাজ করেছে। যারা কোনো কারণে এর আগে অন্য জায়গায় ভোট দিয়েছেন তাদেরও একটি বড় অংশ এখন তৃণমূলেই ভোট দেবেন বলে দাবি করেন কুণাল ঘোষ। আমরা কনফিডেন্ট জলপাইগুড়ি সিট আমরা জিতছি। তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি আসন জিতছে এবং ভারতীয় জনতা পার্টি হারছে। তৃণমূল কংগ্রেস যে কারণগুলিতে জিততে চলেছে, যে একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার। কেন্দ্রের সরকার মানে পেট্রোল, ডিজেল, কৃষকের সার, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, এই দামগুলো সব বাড়ছে 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 বাড়ছে। পাশাপাশি বাংলার প্রতি বৈষম্য, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, ঝড়, এত বড় ঝড়, টর্নেডো, মাঝরাত্রে মুখ্যমন্ত্রী চলে আসছেন। এরা
দুর্যোগে কেন্দ্রের কর্তব্য পালন করবে না, প্রধানমন্ত্রীর সভায় একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবেন না। করছেন কে? মুখ্যমন্ত্রী। টাকা দিতে বারণ করছে কে? বিজেপির প্রভাবপুষ্ট কেন্দ্রের নির্বাচন কমিশন। মানুষ এগুলো সমস্তটা দেখছেন। আর অন্যদিকে রাস্তা, আলো, জল, পর্যটন কেন্দ্র, উন্নয়ন, কর্মসংস্থান, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভরসা। এটা জলপাইগুড়ির মানুষ, যেহেতু আমি জলপাইগুড়ি শহরে বসে এখন সাংবাদিক বৈঠক করছি, ফলে আমি জলপাইগুড়ির কথাটা একটু বেশি বলছি। জলপাইগুড়ি একটা সময় বাম জমানায় এতটাই উপেক্ষিত ছিল উন্নয়নে, এখানকার মানুষ সাক্ষী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার জলপাইগুড়িতে এসেছেন, বাংলার প্রত্যেকটা জেলায়। এখন কিন্তু নবান্ন থেকে রাজ্য চলে না, এখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য চালান না। এখন প্রত্যেকটি জেলায় প্রশাসনিক বৈঠক, কোনটা লাগবে, কোন কাজের গতি বাড়ানো উচিত, কোথায় কোনো ভুল হচ্ছে সংশোধন করা উচিত, এগুলো জেলা স্তরে ওইভাবে হয়। ফলে জলপাইগুড়িরও বিভিন্ন পরিকাঠামো, বিভিন্ন ধরনের উন্নয়ন ঢালাওভাবে হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের হাত দিয়েই হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞ জলপাইগুড়ির মানুষের কাছে। আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধূপগুড়ি, কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপর প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন, সাব ডিভিশন। ফলে পরিকাঠামোর উন্নতি, মানুষের পরিষেবা দিতে আরো সুবিধে, পরিষেবা আরো গতি পাওয়া, জলপাইগুড়িকে ঢেলে সাজানো। মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ অনেক শোনা যায়, তবে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলে ছিল এক বিশেষ চমক। নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়ল একটি করে লাড্ডু। সাধারণ দিনগুলোতে সাদা ভাত, ডিম সেদ্ধ, আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার এই খাবারের সঙ্গে পড়ুয়াদের চমক দিতে একটি করে লাড্ডু দেওয়া হলো। এতেই খুব খুশি দেখা গেল পড়ুয়াদের, কারণ অন্যান্য দিনের তুলনায় মিড ডে মিলে অন্তত বিশেষ কিছু পাওয়া গিয়েছে। আজকে তোমাদের কি খাবার দেওয়া হয়েছে? আমাদের আজকে ডিম আর লাড্ডু দেওয়া আছে আর আলু চপ আর ভাত। রান্না কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। খেয়েছো? বাড়ির থেকে খেয়ে এসেছিল? লাড্ডু আজকে বছরের প্রথমে পেলা, ভালো লাগছে? হ্যাঁ। কেমন খেতে? ভালো। কি নাম তোমার? আমার নদীতে সরকার। বলো। কি খেলে আজকে? আজকে হচ্ছে ভাত, লাড্ডু, আলুর দম আর ভাত। মিষ্টি পেয়েছো? হ্যাঁ, আজকে স্পেশাল ছিল। স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে আর ডিমের, ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে, একটা ডিমের কারি মতো তৈরি করা হয়েছে, সঙ্গে লাড্ডু ছিল। এটা কি কারণে দেওয়া হলো এই যে মাসের? এটা আজকে বর্ষবরণ, নতুন বর্ষ করছে, একটা আনন্দের দিন। আমরা আশা করি সারা বছর যেন বাচ্চারা আনন্দে দিন কাটায়, সুস্থ থাকে, এসবের জন্য পড়াশোনার পাশাপাশি যেন আমরা আনন্দ, ভালো খাবার দিই, তাহলে সুস্থ থাকবে বাচ্চারা। বছরের প্রথম দিন কি এটা করা হলো? এটা আরম্ভ হলো আজকে, আরম্ভ হলো মানে বাংলা বছরের প্রথম। বাংলা বছর। হ্যাঁ। এটা কি মানে সরকার থেকে নির্দেশ দিয়েছে কোনো? সরকার থেকে কোনো হ্যাঁ, নির্দেশ? সরকার থেকে একটা নির্দেশ দিয়েছে, তাও এটা তো বেশি দিন আগে নয়, এই তো কয়েকদিন আগে দিয়েছে, যার ফলে এখন তো একটা ওই জন্য হঠাৎ করে এটাই আমরা করলাম। কি কি করলেন আজকে? আজকে হলো আলুর দম হয়েছে, সঙ্গে ডিম ছিল আর লাড্ডু দেওয়া হয়েছে সকল বাচ্চারা। ভাত তো আছেই, ওটা এটা কি মাসে হবে, প্রতি মাসে প্রথমে হবে এটা নাকি অন্যান্য? প্রথমে এটা আমরা সাধারণত সোমবারে মানে ডিম দেই আর শুক্রবারে দিই। হ্যাঁ, সেটা আজকে দেওয়া হলো, সোমবার হিসাবেও দেওয়া হলো, আবার স্পেশাল মেনু হিসাবেও এটা আলুর দম আর সঙ্গে ওটা লাড্ডু দেওয়া হয়েছে।
আপনার নাম দাদা? মিতালি কর্মকার রায়। কোন দায়িত্বে আছেন? আমি পিআইসি। বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল তিনটি দোকান। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট এলাকায়। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথম দিকে একটি দোকানে আগুন লাগে, পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। স্থানীয়রা জানান একটি সোনার দোকান ও একটি গালামালের দোকান সহ একটি স্টোর রুম ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে মেকলিগঞ্জ থেকে দমকল ছুটে আসে। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ খবর লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এখানে আগুন লেগেছিল। আচ্ছা, কয়টি দোকান পুড়ে গেছে? ওখানে একসঙ্গে 3টি দোকান পড়ে গেছে। আচ্ছা দাদা, বলছিলাম কিসের দোকান ছিল? প্রথমটা সোনার দোকান ছিল, আচ্ছা, পরে মুদির দোকান ছিল। আচ্ছা, আর 3 নম্বর দোকানটা? 3 নম্বর দোকানটা মুদির দোকানে ছিল। কি করে আগুনটা লাগলো? কি করে লাগলো সেটা তো আর বলতে পারবো না, আমরা তো আর এখানে সেরকম সেই সময় ছিলাম না। আগুন লাগার পরে আমরা এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, অনুমানিক কটা লাগাত আগুনটা লেগেছে? এটা মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ। আগুনটা নিয়ন্ত্রণে কি করে আসলো? নিয়ন্ত্রণে এবার হচ্ছে এখানে তো জলের ব্যবস্থা সেরকম নেই। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড এসে ফায়ার ব্রিগেডের কয়টা ইঞ্জিন আসছে? 1টি ব্রিগেড আসছে। বললাম কেমন দোকানের পাশাপাশি কি অন্য কিছু ক্ষতি হয়েছে? না, শুধু দোকান পাশাপাশি দোকানে ক্ষতি হয়েছে। দোকানে মালটাল সামগ্রী যা ছিল সেগুলো কিছু নষ্ট হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো যেটা আমাদের এখানে একটু জলের ব্যবস্থা ভালো হয়। এত বড় একটা হাটের মধ্যে সেরকম জলের ব্যবস্থা নেই। হ্যাঁ, শর্টকাট যে একটা তাড়াহুড়া করে কিছু জল ঢালবো সেরকম পজিশন নেই। জলের ব্যবস্থাই চাইবো আগে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবব্রত বিশ্বাস। আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি ব্যবসায়ী। পুলিশের নাকা চেকিং ও অবৈধ মদ বাজেয়াপ্তর পাশাপাশি গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি সোমবার ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন ৭৩ মোড়ে নাকা চেকিং চলার সময় রাউতবাগান এলাকার এক ব্যক্তি একটি টোটোতে করে 9 কার্টুন মদ নিয়ে যাচ্ছিলেন। অসংলগ্নভাবে কথা বলায় সন্দেহ হয় পুলিশের। টোটো তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল সত্য। ওই ব্যক্তি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। মালসহ টোটো বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। কেউ তার স্ত্রীকে দেখেছিলেন জলপাইগুড়িতে, তাই এখন জলপাইগুড়িতে ধূপগুড়ি শহরের বাসিন্দা স্বামী দেবু রায় হন্যে হয়ে ঘুরছেন তার হারিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পাওয়ার আশায়। কথা প্রসঙ্গে দেবু রায় জানালেন, তার স্ত্রী অঞ্জলি রায়, বয়স 25, সিকিমের রংপুর ভাড়া বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছেন এ মাসের 9 এপ্রিল। সিকিমের স্থানীয় থানায় মর্মে একটি মিসিং ডায়েরিও করেছেন তিনি। তার দাবি, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে বিষয়টি তিনি প্রকাশ করেছিলেন। তাই কেউ একজন জলপাইগুড়ি থেকে তাকে ফোন করে জানান তার স্ত্রীকে এখানে দেখা গিয়েছে। এই কারণে জলপাইগুড়ি শহরে তিনি এসে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেছেন। তাদের 7 বছরের একটি পুত্র সন্তানও আছে বলে জানান তিনি। তার যোগাযোগের নম্বর 9002930294। আমার নাম দেবু রায়। হ্যাঁ, দেবু রায়। কোথায় বাড়ি? বাড়ি দামবাড়ি। কোথায় দামবাড়ি? কোথায় ওটা? দামবাড়ি তোমাদের মধ্যপাড়া গাড়ি। কোন জায়গায় ওটা? তোমাদের জলপাইগুড়ি না, ধূপগুড়ি থানা, ধূপগুড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি গ্রাম হচ্ছে দামবাড়ি। আচ্ছা। আমি এখানে খোঁজ পাইছিলাম যে এখানে কি নাকি আমাকে ফোন করছিল, হ্যাঁ। বলছিল এখানে আছে, তার জন্য আমি এখানে কে? আমি বলতে পারছি না, ফেসবুকে কে কে কাকে দেখা গেছে? এই মেয়েটাকে এখানে দেখছিল। কে মেয়েটা? কে মেয়েটা? আমার বউ। কোথা থেকে মিসিং হয়েছে? এটা সিকিম থেকে মিসিং হয়েছে। কবে? 9 তারিখ। এই মাসের 9 তারিখ? এই মাসের 9 তারিখ। থানায় অভিযোগ করছে? থানা অভিযোগ কোন করছে। থানায়? মামলিং। কোথায় ওটা? মামলিং থানা জারি করছে। ওটা কোথায়? সিকিম। সিকিমে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে? মিসিং ডায়েরি করা আছে। কেন এভাবে হঠাৎ করে মিসিং হলো কেন, কি মনে হয়? মনে হচ্ছে মানে একটু প্রবলেম আছে, কি বলতো, ওর একটু মাথার কিছু অসুবিধা আছে তো। হ্যাঁ, অসুবিধার জন্য মানে আগে কোনোদিনও যায়নি। আমার 10 বছর হলো বিয়ে করার, কোনো জায়গায় যায়নি, আমাকে না বলে কোনো জায়গায় যায়নি। সেদিন মোবাইল বানাতে গেছিলো, তাহলে মোবাইল বানাচ্ছি, ফোন করতেছি 1 ঘন্টা পরে, তারপরে 3 মিনিট শুনতে হবে। বাচ্চা আছে বাড়িতে? বাচ্চা আছে। ক বছরে? 7 বছরের একটা বাচ্চা আছে আমার। ছেলে। ওকে রেখে চলে গেছে? হ্যাঁ, ওকে রেখে গেছে, স্কুলে রেখে চলে গেছে। ওয়াইফের নাম কি? অঞ্জলি রায়। বয়স কত? বয়স হচ্ছে 25। কি চাইছেন এখন? এখন ওকে খুশি চাচ্ছি, এখন কিছু না পাইলাম, বাচ্চা এখনো খাইনি, আমিও খাইনি, খাওয়া দাওয়া করিনি। আপনার মোবাইল নম্বরটা বলেন। মোবাইল নম্বর হচ্ছে 9002930294। এবারে একটি শোক সংবাদ।
জলপাইগুড়িতে কেবল সম্প্রচারের জন্মলগ্ন থেকে যে কয়েকজন মানুষ জড়িত রয়েছেন তাদের মধ্যে মনোজিৎ মজুমদার হলেন অন্যতম। বোসপাড়া নিবাসী 53 বছর বয়সী মনোজিৎ বাবু আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন। শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। ময়না তদন্তের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে জলপাইগুড়িতে। বিদায়কালে স্ত্রী ও এক পুত্রকে রেখে গেলেন তিনি। তার মৃত্যুতে উত্তরের মন পরিবার গভীরভাবে শোকাহত। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নববর্ষের রাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড, মার্চেন্ট রোড সহ বিভিন্ন জায়গায়। এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষের সমাগম হয়েছিল হালখাতা করতে বিভিন্ন সোনার দোকানে। আর সেই হালখাতাকে কেন্দ্র করে রবিবার অনেক মানুষের সমাগম হয়েছিল শহরের এই রাস্তাগুলিতে। ধুমধামের সাথে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সোমবার বাসন্তী দেবীর সপ্তমী পূজা অনুষ্ঠিত হলো। সকাল থেকেই মায়ের পুজোর পাশাপাশি নাট মন্দিরে চলল বাসন্তী দেবীর পুজো পাঠ। সপ্তমী পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আগামীকাল 16 এপ্রিল মঙ্গলবার অষ্টমী পুজোর পাশাপাশি মা অন্নপূর্ণা দেবীরও পুজো হবে। 17 এপ্রিল বুধবার নবমী ও 18 এপ্রিল বৃহস্পতিবার দশমী পুজো। দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন হবে বলে জানা গিয়েছে। আজ সপ্তমী। জলপাইগুড়িতে অত্যন্ত ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। ব্যস্ত পুরোহিতেরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে পান্ডাপাড়া, ঘোষপাড়া, বউবাজার, সেবাগ্রাম ওয়েলফেয়ার, সেনপাড়া সহ আরো কয়েকটি জায়গায় শুরু হয়েছে বাসন্তী দেবীর আরাধনা। ঢাক বাজিয়ে সকাল থেকে জলপাইগুড়ি শহরের কয়েকটি জায়গায় এই পুজো আজ অনুষ্ঠিত হয়। আজ যেহেতু সপ্তমী, তাই তেমন ভাবে লোক সমাগম ঘটেনি পূজা মণ্ডপগুলিতে। বাসন্তী পুজো উপলক্ষে ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষি ও শিশুদের কিছুটা আর্থিক সাহায্য করলেন দেবনাথ পরিবার। বাসন্তী পুজোর শুভ সূচনা হলো। আর এই দিন 10 দরগাতে অবস্থিত দেবনাথ পরিবারের সদস্যরা বাসন্তী পুজো করে থাকেন। আর তাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। দেবনাথ পরিবারের সদস্যরা এদিন একটি অনুষ্ঠানে বার্নিসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন। এর পাশাপাশি ওই এলাকার বেশ কয়েকজন চাষিদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন দেবনাথ পরিবার। আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এখানে। আজ থেকে শুরু হবে পুজো। এই প্রথম ওদলাবাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ওদলাবাড়ির বিধানপল্লীর দুর্গা পূজার মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে বাসন্তী পূজার সূচনা হয়। আজ ছিল সপ্তমী।
পুজো কমিটির অন্যতম সদস্য নির্মল ঘোষ মহাশয় বলেন, এই প্রথম ওদলাবাড়ি দুর্গা মন্দিরে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বছরই বাসন্তী পূজা হবে। দুর্গাপুজোর মতো 4 দিন হবে বাসন্তী পুজো। প্রতিদিন ভোগের ব্যবস্থার পাশাপাশি পুষ্পাঞ্জলির ব্যবস্থা রয়েছে। এই পুজো যাতে প্রতি বছরই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন এই পুজো কমিটি। গতকাল রাত থেকে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভালোই ভিড় ছিল। আশা করা যাচ্ছে প্রতিদিনই ভক্তরা দিনে এবং রাতে এই পুজো দেখতে আসবেন দাবি পুজো কমিটির কর্মীদের। দুর্গা পূজা হচ্ছে 63 বছর ধরে। আমাদের এই বছর প্রথম বাসন্তী পূজা করা হচ্ছে। ভবিষ্যতে আমরা প্রতি বছর দুর্গা পূজা আশা রাখছি আপনাদের সবার সহযোগিতা। কদিন হবে চলবে এটা? সমর্থন আশা করি। কদিন চলবে? কদিন চলবে এটা? দুর্গা পূজার যেরকম 4 দিন হয় সেরকম আমাদের 5 দিন আর কি, 6 থেকে 5 দিন। দর্শনার্থীদের কি বলবেন, ভক্তদের কি বলবেন? ভক্তদের বলছি সবাই সহযোগিতা করতে, আমাদের সঙ্গে সংযোগ করতে। ওদলাবাড়ি দুর্গাপুজো কমিটির পুরোহিত পার্থ ভট্টাচার্য বলেন, এই মন্দিরে প্রতি বছর দুর্গাপুজো আমি করে আসছি, এখন থেকে বাসন্তী পুজো আমিই করব এবং এই পুজোতে যাতে ভক্তরা প্রতিদিন আসেন সেই আবেদন করছি সকলের কাছে। এটা খুবই ভালো উদ্যোগ পূজা কমিটি, দুর্গাপুজো কমিটি যারা বাৎসরিক দুর্গাপূজা করে যাচ্ছে তারাই উদ্যোগ নিয়ে এবছর প্রথম বাসন্তী পূজা চালু করলো। তা আমি এই মন্দিরে দুর্গাপুজো করি, বাসন্তী পুজো করছি। ভক্তদের কি বলবেন? ভক্তদের আমাদের মানে সমস্ত ভক্তের উদ্দেশ্যে একটাই কথা, সবার পূর্ণ সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে আমরা পুজো চালাতে পারবো না। আজকে কি ষষ্ঠী? আজকে সপ্তমী পুজো হচ্ছে। কদিন চলবে এটা? দশমী অবধি পুজো। দশমী চলবে। আপনার নাম? পার্থ ভট্টাচার্য। হাতে গোনার মাত্র 2 দিন বাকি ভোট প্রচারে। আগামী 19শে এপ্রিল জলপাইগুড়িতে ভোট গ্রহণ। অল্প সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে হাটে বাজারে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন সোমবার 7 সকালে জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন এলাকায় টোটো চালক পথচলতি মানুষের সাথে জনসংযোগে দেখা গেল তাকে। এরপর তিনি তালমাহাটে ভোট প্রচার করেন। ভালো সাড়া পাচ্ছেন দেবরাজ বলে জানালেন। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। একর জমি কিনছে, এখানে খালি এই যুগের মধ্যে কত জমি কিনছে, আরো অন্যান্য জায়গায় কত জমি কিনছে। হ্যাঁ, এটা যে বেকারত্ব একদিন বাড়বে, যদি কিছু চিন্তাধারা ছিল এই বেকারত্বটা কি করে সমাধান হবে তার জন্য তো এইগুলা জমি কিনা হয়েছে। এই যে মেঘাতে কত জমি কিনা আছে, এগুলো কে কিনছে? বাম ফ্রন্ট কিনছে। বাম ফ্রন্ট এগুলো কর্মসংস্থান, এগুলো তো ভাষণে দেওয়া পারে না। আর তোমাদের দর্শন আগে রাস্তাঘাট কি ছিল? আগে রাস্তাঘাট ছিল আলি ছিল, বাম ফ্রন্ট একটা রাস্তা তৈরি। ভোটটা কে অধিকার করলো? এই যে পঞ্চায়েত ভোটটা বাম ফ্রন্ট করলো। আগে যে কংগ্রেসের আমার ভোট ছিল, কোনো ভোট ছিল না একদম। হ্যাঁ, তাহলে এইগুলা তো তোমার ভাষণ এগুলা সুষ্ঠুভাবে এগুলা তোমার পরিচালনা করবে আমার। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বার পুজোর পর ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো জেওয়াইএমএ ক্লাবে। আজ থেকে শুরু হলো ফুটবল খেলার। পুজোর পর জেওয়াইএমএ ক্লাবের ফুটবল খেলার সূচনা হয় এদিন।
একটি অনুষ্ঠানের মাধ্যমে জিওআইএমএ ক্লাবের ফুটবল খেলার সূচনা হয়। এদিন সুপার ডিভিশন ও এ ডিভিশনের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সকল সদস্যরা উপস্থিত হয়েছিলেন এখানে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। হাতে গোনা আর মাত্র দুদিন, জলপাইগুড়িতে তাই শেষ লগ্নে জমে উঠল ভোট প্রচার। বিজেপির জন্য মিঠুন চক্রবর্তী তো তৃণমূলের সোহম চক্রবর্তী, কুণাল ঘোষ, তারকা সমারোহে জমজমাট জলপাইগুড়ি। গতকাল ছিল ষষ্ঠী, আজ সপ্তমী। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে বাসন্তী পুজো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.